সবার আগে নিজে ভালো থাকা জরুরি, কারণ আপনি ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবেন না। অনেক সময় আমরা সবাইকে আগলে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, নিজের ইচ্ছেগুলো চাপা পড়ে যায়। ভালো থাকার অভিনয়টা হয়ে ওঠে তখন অভ্যাসে। ভেবে দেখেন, যে মানুষটা নিজের জন্যই কিছু করলো না, সে অন্যের জন্য সত্যিই কি কিছু করতে পারবে? নিজের ভালো থাকাটা স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। একটা মেরুদণ্ড যার উপর দাঁড়িয়ে ভালোবাসা, দায়িত্ব, একটা সম্পর্ক টিকে থাকে। আপনি হাসলে আপনার চারপাশও হাসবে, আপনি ভেঙে পড়লে আপনার ছায়াটাও ক্লান্ত হয়ে যাবে। তাই সবার আগে নিজেকে বোঝা, সময় দেয়া এবং ভালো রাখা শিখতে হবে। আসসালামু আলাইকুম, আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করলাম। অনেক দিনের একটা শখের জিনিস আজকে কিনে এনেছি, আর এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। মধ্যবিত্তদের ছোট ছোট শখ পূরণ করার মধ্যেই কিন্তু অনেক বড় পাওয়া, আর আমরা এই ছোট ছোট শখগুলোর মধ্যেই নিজেদের স্বপ্নটা খুঁজে নেই। তো ভিউয়ার্স, এখানে কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো বারান্দায় শুকাতে দিলাম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তেমন একটা রোদ উঠছে না, কাপড় শুকাতে অনেকটাই কষ্ট। তো এই যে আমার শখের জিনিসটা, অনেক দিন ধরে ভাবছি মেয়ের রুমে একটা পড়ার টেবিল আনবো, তো সেইভাবে আনা হচ্ছিল না। আসলে আমাদের মধ্যবিত্তদের অনেক কিছুই ভেবেচিন্তে করতে হয়। যারা মধ্যবিত্ত তারা তো জানেনই, একটা সংসার চালানোর পরে বাড়তি কোনো কিছু করা, সেটা হচ্ছে তাদের স্বপ্ন। তো হঠাৎ করেই জিনিসটা কেনা হয়ে গিয়েছিলাম একটু মার্কেটে অন্য কাজে। তো মুস্তাকিমের বাবাকে বললাম, আসো একটা পড়ার টেবিল দেখি, আইডিয়া নেওয়া যাক যে কেমন দাম হতে পারে বা কেমন ডিজাইন হতে পারে, হয়তো বা পছন্দ করে রেখে যাব, পরে এক সময় নিয়ে যাব। তো দেখতে গিয়ে এই টেবিলটা পছন্দ হয়ে গেল। মুস্তাকিমের বাবা বলল, তাহলে পছন্দ যেহেতু হয়ে গিয়েছে তাহলে চলো এটাই নিয়ে নিই। তো আমার জমানো কিছু ছিল, মুস্তাকিমের বাবা কিছু দিয়েছে, সেটা মিলিয়েই কিন্তু টেবিলটা কিনে এনেছি। আমার মেয়েরও টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর অনেক দিনের ইচ্ছে ছিল মেয়েকে একটা পড়ার টেবিল কিনে দিব। সে যখন ছোট ছিল, ক্লাস 1-এ ও ভর্তি হয়েছে, প্লে নার্সারি, তারপর হচ্ছে 1-এ যখন ওকে ভর্তি করিয়েছি তখন ছোট্ট একটা টেবিল কিনে দিয়েছিলাম। সেই টেবিল দিয়েই আমার মেয়ে এত বছর পড়াশোনা করেছে, এখন ক্লাস 9-এ। তো কখনো কোনো দিন বলে নাই যে আম্মু আমার এই জিনিসটা প্রয়োজন, আমাকে এনে দিও। আমরা যেমন যেভাবে রেখেছি ঠিক সেভাবেই থেকেছে। তো যাই হোক, অনেক দিনের শখে জিনিসটা কিনতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। তো কোথায় রাখবো, কিভাবে রাখবো প্রথম ভেবে পাচ্ছিলাম না। তো মেয়ের রুমের এই পাশের দেয়ালটা কিন্তু অনেকটাই বাজে অবস্থা, একদম যে আস্তরগুলো এগুলো খসে খসে পড়ে যায়। তো কিছু করার নেই, সোহানার বেডটা এদিকে এনে রাখতে হবে। অনেক দিকে চেষ্টা করেছিলাম, ভালো দেখাচ্ছিল না। তো রাতে অনেকবার ভেবেছিলাম, এদিক সেদিক করেছিলাম, তখন আর করতে পারি নাই, মানে ভালো হয় নাই, সুন্দর দেখায় নাই। তো মুস্তাকিমের বাবাকে বললাম, আচ্ছা আমি সকালবেলা এটা ঠান্ডা মাথায় করব, দেখব কোনটা কিভাবে রাখলে ভালো লাগে। হয়তো বা অনেকেই বলতে পারেন এই টেবিলটা এনে কি এত খুশি হওয়ার ব্যাপার আছে। তো আমি বলবো, মধ্যবিত্ত পরিবারে যখন একটা নতুন জিনিস আসে তখন কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, আর সেটা যদি হয় নিজের জমানো টাকা দিয়ে, তখন তো আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। কারণ জমানো টাকাটা একদিনে না, একটু একটু করে জমানো হয়। তো টেবিলটা গোছানোর পর কিন্তু রুমটা অন্যরকম লাগছিল, বেশ সুন্দর লাগছিল। আমি কিন্তু পড়ার টেবিলটা একটু নর্মাল কিনতে চেয়েছিলাম, যেমন পার্টেক্সের একটু কম দামের মধ্যে। তো মোস্তাকিমের বাবা বলল, একটা জিনিস কিনলে তো আর প্রতিদিন কিনবো না, সেটা একবারেই কিনবো, আর কিনবই যেহেতু একটু ভালো মানের কিনবো। তারপরে উড কাঠের এই যে পড়ার টেবিলটা এনেছি, ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ইউনিক একটা ডিজাইন। তো ভাবলাম যখন মেয়ের জন্য খাট কিনবো, এই ডিজাইনের মধ্যেই মেয়ের জন্য একটা খাট আনবো।
তো মেয়ের রুমটা গোছানো কেমন হয়েছে আর পড়ার টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের মতামত জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে কিছু পোলার চাল আর ভাতের চাল একসাথে ভিজিয়ে রাখলাম। বিকালে একটু চাপটি বানাবো, ভর্তা দিয়ে খাবো, সেজন্য অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। তো তেমনভাবে সময় হয়ে ওঠে না, কারণ এগুলো বাড়তি কাজ, আর বাড়তি কাজ সবসময় করা সম্ভব হয় না। এগুলো করতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তো ভিজিয়ে রেখে তারপরে আমি রান্নার আয়োজনগুলো করেছি। আজকে যেহেতু অনেক কাপড় ভিজিয়েছিলাম, বারান্দায় জায়গা হচ্ছিল না, তাই ফুলের গাছগুলো সব নিচে নামিয়ে তারপরে কাপড়গুলো শুকাতে দিয়েছি। এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে, গরুর গোশত রান্না করব, সেজন্য আমি চুলার মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতে ভাজতে ভাতটা বেড়ে নিব। আসলে ভাত কখনো বাড়া হয় না, পাতিলের মধ্যেই রাখা হয়। এবার আপনাদের ভাইয়া না নতুন চাল নিয়ে এসেছে, ভাতটা একদম গলে যায়, আঠালো টাইপের হয়ে যায়। তাই ভাত রান্না করে সাথে সাথে একটা বলের মধ্যে বেড়ে নিই, যাতে ভাতটা ঝরঝরা থাকে আর খেতেও ভালো লাগে। আমি একদমই নরম ভাত খেতে পারি না, আমি ঝরঝরা ভাতটা অনেক বেশি পছন্দ করি। তো এর মধ্যে গরু গোশত রান্না করার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু যে কোনো তরকারির মশলাটা অনেকক্ষণ ধরে কষাই। তো সময় নিয়ে কষালে কিন্তু সেই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে, ঝোলটা ঘন হয়। তবে আজকে গরুর গোশতটা মাখা মাখা ঝোল রান্না করব না, একদম পাতলা ঝোল রান্না করব। সবসময় তো ভুনা বা আঠালো টাইপের ঝোল রান্না হয়, তো আজকে ভাবলাম একটু পাতলা করে ঝোল রান্না করি। তো আজকের গরু গোশতটা কিন্তু একটু চর্বিযুক্ত, আর চর্বিযুক্ত গোশত আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের রান্নায় বেশি কিছু ছিল না, গরুর গোশত রান্না করব, সেই সাথে শুটকি ভর্তা করব। আর শুটকি ভর্তাটা করব এজন্যই, বিকেলবেলা যে চাপটি বানাবো সেজন্য। এখন যদি ভর্তাটা করে রাখি তাহলে কিন্তু বিকালবেলা আর ভর্তা করার একটা প্যারা থাকবে না। আর যে কোনো কাজের একটা নির্দিষ্ট সময় আছে, যে কাজগুলো আমাদের নির্দিষ্ট সময়ে করতে হয়। এখানে লইট্টা শুটকি নিয়েছি, লইট্টা শুটকির সাথে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আজকে সব একসাথে তেলে ভেজে তারপরে ভর্তাটা করব। আমার পাশের ফ্ল্যাটের ভাবি ভর্তা বানায়, আমাকে মাঝে মধ্যে দেয়, অনেক বেশি ভালো লাগে। আসলে নিজের হাতের ভর্তা চেয়ে অন্যের হাতের ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তাকে দেখে আজকে তার মতো করেই ভর্তাটা বানাচ্ছি, যদিও আমি ভর্তা এভাবে বানাই না, অন্যভাবে বানাই। তো এক এক সময় এক একভাবে বানালে কিন্তু খেতে ভালো লাগে, একটু নতুনত্বের ছোঁয়া আসে, টেস্টটাও একটু অন্যরকম লাগে। এখানে গরু গোশতটা হয়ে গিয়েছে, জিরা গুঁড়া দিয়ে দিলাম, একদম পাতলা পাতলা ঝোল। যদিও আমার ছেলে মেয়ের এই ঝোলটা একদমই পছন্দ হয় নাই, সবসময় ভুনা খায়, তাদের অভ্যাসটাই হয়ে গিয়েছে ভুনা তরকারির। তো বারবারই মোস্তাকিম বলছিল, আম্মু আজকের তরকারিটা এমন লাগছে কেন, সোহানা বলছিল এরকম কেন। তো তারপরে কিন্তু সন্ধ্যার পরে আমি তরকারিটা ঝোলটা একদম কমিয়ে ফেলেছিলাম, ভুনা টাইপের করে ফেলেছিলাম। শুটকিটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। গতকাল রাতে ফ্রিজে ডাল ছিল, ভুনা ডাল, সেটা গরম করে একটা বাটিতে বেড়ে নিলাম। এখন ভর্তাটা বানিয়ে নিব। তো ভর্তাটা কিন্তু আমার বানানো শেষ। আজকে আর পাটায় মেখে ভাত খাবো না, আজকে যেহেতু এক রকমের ভর্তা, অনেক রকমের ভর্তা হলে কিন্তু তখন পাটায় মেখে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর এমনিতেও এখন দুপুরবেলা একটু পরে তো ভাত খাবোই, তাই আর এখন পাটায় মেখে খাচ্ছি না। তো ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল, সত্যি অনেক বেশি মজার হয়েছিল। তো বিকালবেলা চলে আসলাম, এটা একদম আসরের পর। মোস্তাকিমের ম্যাডাম এসেছে মোস্তাকিমকে পড়ানোর জন্য, তা আমি একা একা এদিকে আমার কাজগুলো করছি। এখানে চালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সকালে, এটা ব্লেন্ডার করে নিলাম। তো ব্লেন্ডার করার পর কিছু লবণ দিলাম, তারপর একটু পানি দিলাম, একদম পাতলা করে মচমচা করে কিন্তু চাপটি বানাবো। আর মচমচা চাপটি কিন্তু ভর্তা দিয়ে বেশ মজা লাগে খেতে। অনেকে কিন্তু অনেক ধরনের পিঠা বানায়, আমি আমার জীবনে ভাপা পিঠা ছাড়া কখনো কোনো পিঠা বানাইনি। তাও আবার সেই পিঠা বোনের বাড়িতে গিয়ে বানিয়েছিলাম, বড় বোন দেখিয়ে দিয়েছিল, সেটা দেখে দেখে বানিয়েছিলাম।
আসলে আমি কোনো পিঠাই বানাতে পারি না আর কখনো চেষ্টাও করি নাই, কারণ পিঠার প্রতি আমার তেমন একটা কি বলে ইচ্ছে নেই, মানে খেতে ভালো লাগে না। পিঠা আমি তেমন একটা পছন্দ করি না। যদিও পাটিসাপটা আর হচ্ছে বিবিখানা পিঠা, এই ২টা পিঠা আমার অনেক বেশি পছন্দ। এছাড়া তেমন একটা কোনো পিঠার প্রতি আমার নেশা নাই, তাই কখনো ইচ্ছেও করে না আর বানাইও না। আপনাদের ভাইয়া তো বলে বিয়ের এত বছর হলো একদিনও আমাকে একটা পিঠা বানিয়ে খাওয়ালে না। আমি তো পারিই না, কিভাবে বানিয়ে খাওয়াবো। মাঝে মধ্যে যে চাপটি বানাই, কিন্তু তখন তো উনি বাসায় থাকে না, আর রাতে যখন আসে তখন রাতের খাবারের টাইম থাকে, তখন তো আর এইগুলা খাবারের সময় থাকে না। তো যাই হোক, প্রথম নরম একটা চাপটি বানালাম, সেটা মুস্তাকিমকে দিয়ে আসলাম। ও তো ঝোল দিয়ে খাবে, তাই ওর জন্য নরম। আর এখন একটু মুচমুচে করে বানাবো, সোহানা আর আমি ভর্তা দিয়ে খাবো তাই। এখানে এরা ভাই বোনে রিল্যাক্স মুডে খাচ্ছে, একজন ঝোল দিয়ে খাচ্ছে আর একজন ভর্তা দিয়ে খাচ্ছে। তো আসলে চাপটিটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, আর সেখানে যদি হয় অনেক মানুষ, তাহলে তো তার মজাটা দ্বিগুণ হয়ে যায়, কারণ একা একা এইসব জিনিস খেতে একদমই ভালো লাগে না। তো বাচ্চাদেরকে খাইয়ে কিন্তু আমি খেয়েছিলাম, পাশে ফ্ল্যাটের ভাবিকে ডেকে এনেছিলাম, তো সে আর আমি গল্প করে মজা করে কিন্তু খেয়েছিলাম। ওই যে বললাম, একা একা খেতে একদমই ভালো লাগে না। তো আমারগুলো আমি একদম মুচমুচে করে বানিয়েছি, মুচমুচে করে খেতে ভীষণ মজা। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ক্ষণস্থায়ী, কে কখন কোথায় হারিয়ে যায় কেউ বলতে পারি না। আমি যত বাসায় ভাড়া ছিলাম, প্রত্যেকটা বাসার ভাড়াটিয়াদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল। এখনও যদি তাদের সাথে দেখা হয়, এত বেশি আন্তরিকতা দেখায়, সত্যি অনেক বেশি ভালো লাগে। মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেক বেশি ভাগ্য। জীবনটা খুবই ছোট, আর এই ছোট্ট জীবনে মানুষের ভালোবাসা পাওয়াটা সত্যি অনেক বেশি ভাগ্য। আমার অগোচরে যদি আমাকে নিয়ে কেউ সমালোচনা করে, আর সেই সমালোচনায় যদি আমাকে কেউ ভালো বলে, সেই পাওয়াটা সত্যি অনেক বেশি ভাগ্যের ব্যাপার। মানুষ মানুষের সামনে ভালো বলে, পিছনে দেখবেন খারাপটাই বলে। তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত না যে আমাদের পিছনে তারা আমাদের খারাপ দিকগুলো তুলে ধরে। বাতাস হয়নি পড়ে পারফেক্ট হয়েছে এবার কাট। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।